হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নোট স্টাডি। নোট স্টাডিতে সবাইকে তোমাদের স্বাগত। আমি মৌমিতা ম্যাম। আমি গতকালের কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আজকে আমরা চলে এসেছি তোমাদের সাথে। আজকে আমি এই বিষয়ে কিছু আলোচনা করব এবং গুরুত্বপূর্ণ যে নিউজগুলো রয়েছে বা ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো এবং কন্টিনিউ করি আমরা। আচ্ছা, প্রথমেই আছে কি কানুমা উৎসব, যেটা এই কানুমা উৎসব কোথায় কোথায় বা কোন কোন রাজ্যে এটা মেনলি আয়োজন করা হয়। কানুমা উৎসব হচ্ছে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা, এই দুটো স্টেটেই কিন্তু হয়ে থাকে। এবার এই উৎসবের মাহাত্ম্য কি বা গুরুত্ব বলছে কি বোঝায়, যেটা তেলেঙ্গানায় সংক্রান্তির তৃতীয় দিনে কিন্তু এটি একটি ঐতিহ্যবাহী উৎসব এবং এই আনন্দের সাথে এখানে কি হয়, গবাদি পশু উৎসব উদযাপন করা হয় এবং এটা মেইনলি সাধারণত কিন্তু ফসল কাটার উৎসব হিসেবে যেটা আমরা জানি, এই কানুমা উৎসব। চলো এবার নেক্সট আমরা কারেন্ট অ্যাফেয়ার্সে যাচ্ছি, বা যেটা গুরুত্বপূর্ণ খবর। ভারত ও থাইল্যান্ডের মধ্যে বা নৌবাহিনীর মধ্যে কিন্তু সামুদ্রিক মহড়া যে আহ, নাম নামকরণ হয়েছে সেটা হচ্ছে আয়ুথা পরিচালিত হয়। তাহলে আয়ুথা যে সামরিক মহড়া সেটা কোন দুই নৌবাহিনীর মধ্যে হয়, কোন দেশে? এক তো ভারত আর একটা হচ্ছে থাইল্যান্ড। এবার সম্প্রতি ভারতীয় নৌবাহিনী ও থাইল্যান্ডের নৌবাহিনীর মধ্যে প্রথম একটি দ্বিপাক্ষিক সামুদ্রিক মহড়া পরিচালিত হয়েছে, যেটি কিনা আয়ুথা নামে পরিচিত এবং এটি ভারত ও থাইল্যান্ডের মধ্যে কিন্তু একটা দ্বিপাক্ষিক মহড়া নামে পরিচিত। চলো নেক্সট খবর বা নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্সটা কি না, গুরুত্বপূর্ণ। আইতানা বনামাটি 2023 সাল হিসেবে তিনি কিন্তু সেরা মহিলা ফিফা খেলোয়াড় হিসেবে পুরস্কার পেয়েছেন। কে পেয়েছেন তাহলে? আইতান বনামাটি। এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, তো ভালো করে এগুলো নজর রেখো, ঠিক আছে? বা এগুলো কিন্তু ফলো করো। বনমাতি যিনি 2012 সাল থেকে বার্সেলোনার সাথেই যুক্ত ছিলেন এবং তিনি 2016 থেকে 17 এই মরশুমের আগে পর্যন্ত বার্সেলোনার প্রথম দলে উন্নীত হন এবং 2018 থেকে 19-এর যে মরশুম ছিল তার ব্রেকআউট বছর পর্যন্ত ক্লাবের হয়ে তিনি অফ দ্য বেঞ্চে উপস্থিত ছিলেন এবং এই চলতি সপ্তাহের শুরুতে পিএফ এর বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছিলেন ম্যানচেস্টার সিটি যিনি ফরওয়ার্ড আর্লিং হালান্ড। এবার এই উয়েফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারও তিনি জিতলেন, নরওয়ের এই তরুণ। আর নারীদের বিভাগ থেকে আমরা যদি বলি, নারী উইমেন্স ডিপার্টমেন্টের ক্ষেত্রে বা উইমেন্স ডিভিশনে উয়েফার বর্ষসেরা নির্বাচিত হয়েছেন কে? এই বার্সেলোনার যে স্প্যানিশ মিডফিল্ডার আইতানা বনমাতি। তিনি কিন্তু তাহলে এই উয়েফার যে বর্ষসেরা যে লিগ, এটার জন্য কিন্তু তিনি একটা প্রচুর গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট মহিলা ফিফা খেলোয়াড় হিসেবে তিনি পুরস্কৃত পেয়েছেন এবং এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। এবার আমরা চলো নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্সে যাচ্ছি। 2024 সালে মিলিটারি স্ট্রেংথ র্যাঙ্কিংসে ভারতের স্থান কততম ছিল বা কততম রয়েছে? চতুর্থতম স্থান অধিকার করছে কিন্তু 2024 মিলিটারি স্ট্রেংথ র্যাঙ্কিংসে চতুর্থ স্থান অধিকারী রয়েছে, যেখানে গ্লোবাল ফায়ার পাওয়ার ভারতীয় সেনাবাহিনীকে বিশ্বের চতুর্থ শক্তিশালী সেনাবাহিনী হিসেবে তিনি এখানে বিবেচনা করা হয়েছে এবং এই র্যাঙ্কিংয়ে কিন্তু পাকিস্তান নবম স্থানে এবং চীন তৃতীয় স্থানে রয়েছে। সামরিক শক্তির র্যাঙ্কিং 2024-এ আইসল্যান্ডকে বিশ্বের সবচেয়ে দুর্বল সেনাবাহিনীর দেশ হিসেবে বিবেচনা করা হয়েছে। আচ্ছা চলো নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্সে যাচ্ছি, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিশ্বনাথন আনন্দকে অতিক্রম করে ভারতের 1 নম্বর দাবা খেলোয়াড় কে হলেন? তিনি হলেন কে? আর প্রজ্ঞানন্দ। ঠিক আছে, এই রমেশ বাবু প্রজ্ঞানন্দ অর্থাৎ আর প্রজ্ঞানন্দ, তার জন্ম হচ্ছে 10ই আগস্ট 2005 সালে। কবে? 10ই আগস্ট 2005 সালে আর প্রজ্ঞানন্দের জন্ম। তিনি কিন্তু একজন ভারতীয় দাবাড়ু গ্র্যান্ড মাস্টার। তিনি 10 বছর বয়সে সর্বকনিষ্ঠ দাবা খেলোয়াড় হিসেবে কিন্তু আন্তর্জাতিকভাবে চ্যাম্পিয়ন হন এবং 12 বছর বয়সে দ্বিতীয় কনিষ্ঠ দ্বারা গ্র্যান্ড মাস্টার হিসেবে তিনি দ্বিতীয়বারের মতো কিন্তু পুনরায় চ্যাম্পিয়ন হন। এই 2013 সালে মাত্র 7 বছর বয়সে অনূর্ধ্ব 8 ওয়ার্ল্ড ইউথ চেস চ্যাম্পিয়নশিপেও কিন্তু তিনি চ্যাম্পিয়ন হন
এয়ারথিংস মাস্টার্স ফার্স্ট দাবা টুর্নামেন্টে দ্রুত খেলায় কার্লসেনকে পরাজিত করেন এবং তৎকালীন বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকেও তিনি পরাজিত করেছেন অলরেডি। ঠিক আছে, তো চলো এবার আমরা নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্সে যাচ্ছি। ভারতের মোস্ট ভ্যালুয়েবল পিএসইউ এর তকমা পেল কোন কোম্পানি? না, এলআইসি কোম্পানি কিন্তু মোস্ট ভ্যালুয়েবল পিএসইউ এর তকমা পেল। ঠিক আছে, তো এখানে প্রশ্ন আসতে পারে তোমাদের যে পিএসইউ এর তকমা কোন কোম্পানি পেয়েছে। এবার ভারতীয় জীবন বীমা নিগম, যেটা কিনা ইংরেজি অক্ষরে আমরা জানি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, অর্থাৎ সংক্ষেপে এলআইসি, ভারতের মধ্যে এটি সবচেয়ে বড় বীমা ও বিনিয়োগকারী সংস্থা আমরা জানি। এবার এই সম্পূর্ণ ভারত সরকারের অধীনস্থ ভারতীয় জীবন বীমা নিগম সরকারের খরচের প্রায় সেখানে 24.6% পুঁজির একটা যোগান দিচ্ছে এবং বর্তমানে এই সংস্থার স্থাবর সম্পত্তির পরিমাণ আমরা যদি হিসেব করে দেখি সেটা কত? না, 13.25 ট্রিলিয়ন টাকা। ভারতের রাষ্ট্রপতি 18ই জুন এই এলআইসি অর্থাৎ ভারতীয় জীবন বীমা নিগমকে 1956 সালে স্বীকৃতি প্রদান করে থাকেন বা স্বীকৃতি প্রদান করেছিলেন। ঠিক আছে, এরপরের যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স সেটা হচ্ছে কি জাল্লিকটু উৎসব। জাল্লিকটু উৎসব বা ষাঁড়কে বশ মানানো হয় যেই উৎসবে, সেটা মেনলি কিন্তু জাল্লিকটু উৎসব নামে পরিচিত। এই জাল্লিকটু উৎসব শুরু হলো কোথায়? না, তামিলনাড়ুতে। কোথায় শুরু হয়েছে? তামিলনাড়ুতে এই জাল্লিকটু উৎসব শুরু হয়েছে। এই উৎসবের এবারে উদ্দেশ্য বা যে মাহাত্ম্য বা গুরুত্ব বলতে কি বোঝায়? এইখানে কিন্তু এটি ঐতিহ্যবাহী ইভেন্ট যেখানে একটি ষাঁড়কে বশ মানানো হচ্ছে, যেমন পুলিকুলাম বা কাঙ্গায়াম জাতের একটি ভিড়ের মধ্যে এটাকে ছেড়ে দেওয়া হয় ষাঁড়কে, এবং মানুষ এবং একাধিক মানব অংশগ্রহণকারী ষাঁড়ের পিঠের বড় কোঁচটিকে উভয় বাহু দিয়ে সেটাকে ধরতে চেষ্টা করে এবং ষাঁড়টি পালানোর চেষ্টা করার সময় এটি ঝুলে থাকে। অংশগ্রহণকারীরা যতক্ষণ সম্ভব পারে সেই কোঁচটাকে ধরে রাখে এবং ষাঁড়টিকে থামানোর চেষ্টা করে। যে কোনো প্রকারই এই ষাঁড়টিকে থামানোর যে প্রচেষ্টা, এই যে উৎসব, সেটাই কিন্তু তামিলনাড়ুতে জাল্লিকটু উৎসব নামে পরিচিত এবং যেটা রিসেন্ট কিন্তু এখানে শুরু হয়েছে উৎসবটা। এবার তাহলে চলো আমরা অন্য গুরুত্বপূর্ণ খবরে যাচ্ছি। সেটা কি না, 1 বছর দীর্ঘ রামায়ণ উৎসব শুরু করেছে ভারতবর্ষ কিন্তু এই 1 বছর দীর্ঘ রামায়ণ উৎসব শুরু করেছে ভারতের কোথায়? সেটা কিন্তু মেনলি নতুন দিল্লিতে হয়েছে। কোথায় হয়েছে? না, নতুন দিল্লিতে কিন্তু হয়েছে। যেখানে আমরা এই রামায়ণের যদি রামায়ণের মহাকাব্যের যদি আমরা মূল বক্তব্য জানি দেখি, সেটা হচ্ছে রামায়ণ একটি প্রাচীন সংস্কৃত মহাকাব্য আমরা সবাই জানি এবং আদিকবি ঋষি বাল্মীকি মুনির রামায়ণের রচয়িতা। এই গ্রন্থটি বৈদিক শাস্ত্রের একটা স্মৃতিবর্গের অন্তর্ভুক্ত। কোন শাস্ত্র? না, বৈদিক শাস্ত্র। এবং এই রামায়ণ আর মহাভারত ভারতের দুটি প্রধান মহাকাব্য। এই কাব্যে বিভিন্ন সম্পর্কের পারস্পরিক কর্তব্য বর্ণনার পাশাপাশি আদর্শ স্বামী, আদর্শ ভ্রাতা, আদর্শ স্ত্রী এবং তার পাশাপাশি আদর্শ একজন সম্মানীয় রাজা, একজন প্রভু এই রাজার কথা কিন্তু বা রাজার যে চরিত্র, সেই চরিত্রকে চিত্রণের মাধ্যমে বা চিত্রণের প্রকাশের মধ্য দিয়ে সেটাকে মানব সমাজের একটি আদর্শ রূপকে ব্যাখ্যা করা হয়েছে এই কাব্যের মাধ্যমে বা এই কাব্যের মধ্য দিয়ে। ঠিক আছে, চলো এবার আমরা যাচ্ছি নেক্সট পয়েন্টে, যেটা হচ্ছে ইউক্রেন পিস সামিট হোস্ট করছে কোন দেশ? সুইজারল্যান্ড এই ইউক্রেন পিস সামিট বা চুক্তিটি হোস্ট করেছে, যেটার বক্তব্য কি? জানুয়ারি 15 রয়টার্সে ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কির অনুরোধে সোমবার সেখানে বা সুইজারল্যান্ডের ইউক্রেনে একটি বিশ্ব শান্তি সম্মেলনের আয়োজন করতে সম্মত হয়েছে। এই নিরপেক্ষ সুইজারল্যান্ডের আগে বিরোধগুলিকে সমাধান করবার জন্য একটি ধারক হিসেবে কাজ করেছে এবং বর্তমানে রাশিয়া 24 ফেব্রুয়ারি 2022-এ ইউক্রেনে সৈন্য পাঠানোর সময় শুরু হওয়া যুদ্ধের সমাধান খুঁজে পেতে সহায়তা করতেও পারে। ইউক্রেনের এই রাষ্ট্রপতির অনুরোধে সুইজারল্যান্ডে শান্তি সূত্রে একটি শীর্ষ সম্মেলন আয়োজন করতে সম্মত হয়েছে সুইস সরকারের কাছে এবং
আরো বিস্তারিত এখনো কাজ করা হচ্ছে এই বিষয়। ঠিক আছে। আচ্ছা, নেক্সট পয়েন্ট হচ্ছে কি সম্প্রতি, বা নেক্সট প্রশ্ন, সম্প্রতি যে দুষ্প্রাপ্য ধূসর ভাল্লুক কোথায় দেখা গেছে? কোথায় না, সিকিমে। সিকিমে কিন্তু এই সম্প্রতি ধূসর যে ভাল্লুক সেটি কিন্তু দেখা গেছে। এবার এই সিকিম যে রাজ্যটি রয়েছে সেটা কিন্তু মেনলি উত্তর পূর্ব ভারতের একটি স্থলবেষ্টিত রাজ্য এবং উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র। সিকিমের রাজধানী শহর হচ্ছে কি গ্যাংটক। আয়তনে কিন্তু এটি দ্বিতীয় ক্ষুদ্রতম প্রদেশ ভারতের মধ্যে। এর উত্তর আর উত্তর পূর্বাঞ্চলে যদি আমরা দেখি, সেখানে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল, তিব্বত, পূর্বে ভুটান, পশ্চিমে নেপাল এবং দক্ষিণে ভারতের অপরও একটি রাজ্য পশ্চিমবঙ্গ রয়েছে। সিকিম বাংলাদেশের নিকটবর্তী ভারতের শিলিগুড়ি করিডোরের কাছে কিন্তু অবস্থিত। ঠিক আছে, তো এই অবধি তোমাদের কাছে যে 10টা গুরুত্বপূর্ণ খবর বা 10টা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এলাম, যেগুলো কিন্তু প্রত্যেকটা অল কম্পিটিটিভ এক্সামের জন্য তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, এবং এর থেকে দেখবে কিন্তু প্রচুর কমন প্রশ্ন বা শর্ট কমন প্রশ্ন বা এমসিকিউ হিসেবে তোমাদের কিন্তু আসতে পারে। তাই জন্য ঠিক করে বা ভালো করে এগুলোকে প্র্যাকটিস করবে। এবার তোমাদের জন্য পরবর্তী দিনে কিন্তু আমি কিছু হোমওয়ার্ক দিচ্ছি। হোমওয়ার্ক বলতে 5টা কোশ্চেন আমি এবং তার অপশন সহ এখানে হোমওয়ার্ক দিয়ে দিলাম। তোমরা এর সঠিক উত্তর আমাদের কমেন্ট সেকশনে জানাবে, এবং কমেন্ট সেকশনে জানানো হয়ে গেলে আমি পরের দিন যখন আমি কারেন্ট অ্যাফেয়ার্সের আবার আমি আলোচনা করব, তখন এই উত্তরগুলো বা তোমাদের যে প্রশ্নগুলো আমি হোমওয়ার্ক দিচ্ছি সেগুলো নিয়ে আমি আরো বিস্তারিতভাবে আলোচনা করে দেব। তাহলে তোমাদের প্রথম হোমওয়ার্কটা দেখে নাও, কি দিয়েছি প্রশ্ন। G20-র আয়তায় থিঙ্ক 20 মিটিং শুরু হলো কোথায়? 4টে অপশন দেওয়া রয়েছে, ভোপাল, ইন্দোর, কলকাতা, দিল্লি। ঠিক আছে, তার মধ্যে এখানে কোথায় মিটিংটা শুরু হয়েছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন কি দিয়েছি, কোন দেশে ডিজেল সরবরাহের জন্য ফ্রেন্ডশিপ পাইপলাইন চালু করা হয়েছে? এখানেও 4টে অপশন রয়েছে, নেপাল, ভুটান, বাংলাদেশ, চীন। ঠিক আছে। নেক্সট হচ্ছে ফেডারেল ব্যাংক লিটারেসি অ্যাওয়ার্ড 2022 পেলেন কোন লেখক? চেতন ভগত, কে ভেনু, মদন মোহন, শশী থারুর। এর মধ্যে কোনটা সঠিক উত্তর হবে সেটা কমেন্ট সেকশনে জানাবে। তারপরে হচ্ছে বিশ্বে কৃষির জন্য এগ্রিস্যাট অর্থাৎ ZA-008 নামে স্যাটেলাইট লঞ্চ করলো কোন দেশ? আমেরিকা, দক্ষিণ আফ্রিকা, না কানাডা, না জাপান? ঠিক আছে, এর উত্তরটা জানাবে কমেন্ট সেকশনে। অ্যান্ড লাস্ট যে হোমওয়ার্ক বা লাস্ট যে প্রশ্নটা দিয়েছি, 75তম স্বাধীনতা দিবসে কোন ভারতীয় ছবি সহ ডাক টিকিট লঞ্চ করবে শ্রীলঙ্কা? কার কার ছবি সহ ডাক টিকিট লঞ্চ করবে শ্রীলঙ্কা? নেহেরু, গান্ধীজি, নেতাজি, না রাজেন্দ্র প্রসাদ? তাহলে তোমাদের এই হোমওয়ার্ক গুলো রইলো। তোমরা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে কমেন্ট সেকশনে জানাবে, এবং পরবর্তী দিনে আমি কিন্তু এইগুলোকে নিয়ে আরো কিছু ডিটেলস আলোচনা তোমাদের সাথে করব, তার থেকে তোমরা অনেক কিন্তু ইনফরমেশন পেয়ে যাবে। তো আজকের মতো এইটুকু রইলো। তোমরা ভালো করে প্র্যাকটিস করো, ভালো করে পড়াশোনা করো। ঠিক আছে, অল দ্য বেস্ট।